নমস্কার, ট্রেড উইথ বিশ্বজিৎ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আশা করি তোমাদের ট্রেডিং খুব ভালো চলছে। বেশ কিছুদিন আমি ভিডিও দিচ্ছি না। আমার লাস্ট ভিডিও ছিল একটা সংকেত নিয়ে, যে সব ইন্ডেক্স প্রায় লাইফ হাইতে, চার্ট কিন্তু অন্য কথা বলছে। এটা কেন মনে হচ্ছে আমার? আজ থেকে ঠিক 13 দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম। তার আগে আরও কিছু পোস্ট করেছিলাম আমি, তোমরা সেগুলো হয়তো দেখেছো ভিডিওগুলো। কিছু সপ্তাহে স্টকগুলো বলেছিলাম, এগুলো কিন্তু এই মুহূর্তে ভালো রিটার্ন দিয়ে দিয়েছে অলরেডি। তো আজকে নিফটি ব্যাংক নিফটির আগামী সপ্তাহের অ্যানালাইসিস নিয়ে কিছু কথা বলবো তোমাদের সাথে। সাথে থাকবে কিছু স্টক যেগুলোতে এন্ট্রি করা যেতে পারে। এছাড়াও আমার এই মাসের প্রফিট অ্যান্ড লস আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো চলো শুরু করি ভিডিওটা। তো দেখতে পাচ্ছ নিফটি এই মুহূর্তে প্রায় লাইফ হাইতে বিলং করছে, এবং ও কিন্তু মানে একটা প্যাটার্ন তৈরি করছে। রেড দেখতে পাচ্ছ, 1 2 3 4 5 6 7 8 9 দিন ধরে ও কিন্তু ক্যান্ডেলগুলো তৈরি করছে রেড। ঠিক আছে, কিন্তু দেখবে কি হচ্ছে প্রত্যেক দিনই। যদি আমরা 15 মিনিটের চার্টে যাই, দেখো ও ঠিক দিনে গ্যাপ আপ ওপেন হচ্ছে, তারপরে নিচে আসছে, গ্যাপ আপ ওপেন হচ্ছে, নিচে আসছে, গ্যাপ আপ ওপেন হচ্ছে, নিচে আসছে, এই করে করে কিন্তু ও লাস্ট 9টা দিন ধরে নিফটি কিন্তু ট্রেড করছে। এই কারণেই কিন্তু এগুলো রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে। রেড ক্যান্ডেল কখন হয়? যার হাইটা ওপরে থাকে এবং ক্লোজিংটা নিচে থাকে, তখনই সেটা রেড ক্যান্ডেল হয়। মানে ক্লোজিং ওপেনিংটা ওপরে থাকে এবং ক্লোজিংটা নিচে হয়, তখনই কিন্তু সেটা রেড ক্যান্ডেল হয়। ঠিক আছে, এবার মাঝখানে হাই বানাতেও পারে। ঠিক আছে, এইটাই কিন্তু একটা রেড ক্যান্ডেল তৈরি হয়। গ্রিন ক্যান্ডেলে তার উল্টোটা হয়। গ্রিন ক্যান্ডেলে ওপেনিং থাকে নিচে, লো থাকে আরও নিচে, ক্লোজিংটা হয় ওপরে, যে তখনই এটা কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি হয়। তো বুঝতেই পারছো নিফটিতে কিন্তু একটা ভালো মতন সেলিং প্রেশার চলছে, এবং এটা আজ থেকে নয়। দেখতে পাচ্ছ মানে টানা 9টা দিন নিফটি এই যে ঘুরছে এই জায়গাটায়, টানা 9 দিন কিন্তু ওর ভেতরে সেলিং প্রেশার কিন্তু রয়েছে। কিন্তু ইন্ডেক্স কিন্তু হাইয়ের পর হাই করছে। মানে প্রত্যেক দিনই লাইফ হাইতে ওপেন হচ্ছে, দিয়ে ও ক্লোজিং দিচ্ছে নিচে এসে, আর লাইফ হাইতে ওপেন হচ্ছে, ক্লোজিং দিচ্ছে নিচের দিকে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে ওপর থেকে কিন্তু একটা ভালো মতন প্রফিট বুকিং এই মুহূর্তে কিন্তু মার্কেটে চলছে। আমাদের কিন্তু এইটা মাথায় রেখে কিন্তু চলতে হবে। এছাড়া দেখো তোমরা, এই যে জোনটা রয়েছে, এটা এখানে ট্রেড লাইন যদি আমরা টানি, দেখবে এই যে ট্রেন্ড লাইনটা ও এই কদিন ধরে মেকআপ করছিল, ও কিন্তু ক্লোজিংটা ট্রেন্ড লাইনের নিচেই দিয়েছে। এখানে 23,501 দেখাচ্ছে ঠিকই, কিন্তু আমরা যদি নিফটির চার্ট দেখি, তাহলে দেখব ও ক্লোজিং দিয়েছে 23,453-তে। অ্যাডজাস্টেড ক্লোজিং 23,501, কিন্তু নিফটির অ্যাকচুয়াল ক্লোজিং কিন্তু 23,453-তে দিয়েছে। তার মানে কি, এই যে ট্রেন্ড লাইনটা চলছিল, ট্রেন্ড লাইনের নিচে এসে কিন্তু নিফটি কিন্তু ক্লোজিংটা দিয়েছে। এটা 15 মিনিটের চার্টও যদি দেখো, দেখতে পারবে। দেখো, আমি কিন্তু এটা 1 ডে চার্ট ড্র করেছিলাম, সুন্দর দেখতে পাচ্ছ। ও প্রত্যেকবার কিন্তু এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে প্রত্যেকবার কিন্তু উঠছিল। দেখো, 4 5 6 7, এখান থেকে উঠেছিল 8। ও কিন্তু ক্লোজিংটা কিন্তু নিফটি এবার নিচে দিয়েছে। মানে এই যে জোনটা দেখতে পাচ্ছ, এই যে জোনটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে জোনটা, এই জোনের নিচে কিন্তু নিফটি কিন্তু প্রায় কাছাকাছি এসে ক্লোজিংটা দিয়েছে। মানে আগে যে এই যে হাইটা বিলং করছিল, তারপরে সাপোর্ট নিয়ে যেখান থেকে উঠেছিল নিফটি, সেইখানে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে নিফটি যদি আগামীকাল, মানে সরি সোমবারে, যদি 23,450 যদি ব্রেক করে, বলে দিচ্ছি, 23,450 যদি নিফটি ব্রেক করে এবং কন্টিনিউয়াসলি 23,450 থেকে 400-র ভেতরে ট্রেড করতে থাকে, তাহলে কিন্তু নিফটিতে আমরা আবার একটা সেলিং প্রেশার দেখতে পারি। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ দেখো, এই যে ট্রেন লাইন ব্রেক করে দিয়েছে, এই সাপোর্টের একদম কাছে এসে বন্ধ দিয়েছে, আগের দিন সাপোর্টটা ভেঙেও দিয়েছিল। তো এখন এই যে জোনটা আছে, এই যে জোনটা আছে, আমি একটু মার্ক করে দেবো তোমাদের সুবিধার জন্য। দাঁড়াও 1 মিনিট, বক্সটা কোথায়? এই ধরো, এই যে জোনটা আছে, এই জোনটা কিন্তু নিফটিতে একটা সাপোর্ট জোন এই মুহূর্তে। এই যে জোনটা, সরি,
এই যে জোনটা, এই জোনটা কিন্তু নিফটিতে একটা সাপোর্ট জোন, ঠিক আছে। আমি এবার এইগুলোকে তুলে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। এইটা কিন্তু একটা সাপোর্ট জোন, ঠিক আছে। এবং নিফটির ইমিডিয়েট রেজিস্ট্যান্স জোন যেটা রয়েছে সেটা কিন্তু এই জোনটা দেখতে পাচ্ছ, এখান থেকেই কিন্তু বারবার ওর সেলিং প্রেশারটা কিন্তু আসছে, এই যে জোনটা, ঠিক আছে। এই জোনটা, এটাকে আমি একটু কালারটা করে দিই রেড, এখান থেকে রেড করব, দেখো। তো এই যে জোনটা, সাপোর্ট জোনটা কিন্তু একটু বেশি, সেখানে তুলনামূলকভাবে রেজিস্ট্যান্স জোন কিন্তু একটু কম। এবার দেখো এই জোনটা ব্রেক করা কিন্তু সহজ হবে না নিফটির জন্য, কারণ এই যে সাপোর্ট নিয়ে উঠেছিল এখান থেকে, এই সাপোর্টে ঘোরাঘুরি করেই কিন্তু সাপোর্টটা ভেঙে নিচে এসেছিল। এর কারণে এইচডিএফসি ব্যাঙ্ককে অ্যাকচুয়ালি এই জিনিসটার পেছনে সব থেকে বড় অবদান রাখছে এই মুহূর্তে মার্কেটে। তো এইচডিএফসি ব্যাঙ্ক যদি এখন পড়তে থাকে তাহলে কিন্তু নিফটি কারেকশানের ভেতরে কিন্তু চলে আসবে। তা না হলে এখন এই 400 থেকে 450 এই জোনটা কিন্তু এই মুহূর্তে সাপোর্ট জোন হিসেবে নিফটিতে কাজ করবে। এটা যদি ভাঙে, পরের সাপোর্ট আমরা আবার এই লেভেলে চলে আসবে। এই যে জোনটা দেখছো, এই জোনটা কিন্তু পরের সাপোর্ট হিসেবে কাজ করে, 300 জোনটা, যেটা অনেক দিন ধরেই এই সাপোর্টটা কিন্তু নিফটি ক্যারি করছিল, দেখতে পাচ্ছ। এই জোনটা থেকেই কিন্তু আগেবার এই যে লাইফ হাই করেছিল সেইখান থেকেই কিন্তু ও মুভমেন্টটা দিয়েছিল। তো এখানে আবার রিট্রেস করে ও কিন্তু আবার যেতে পারে। তো নিফটির ইমিডিয়েট সাপোর্ট জোন কিন্তু ইমিডিয়েট সাপোর্ট জোন 400 থেকে 450, এবং পরবর্তী সাপোর্ট জোন কিন্তু 23,300। তো চলো এবার ব্যাঙ্ক নিফটি নিয়ে একটু আলোচনা করা যাক। দেখো ব্যাঙ্ক নিফটিও কিন্তু মানে ও লাইফ হাই করছিল না ও কিন্তু এবার লাইফ হাই করেছে, এবং ও কিন্তু স্টে করছে, ঠিক আছে। ও কিন্তু এই জোনটাতে কিন্তু স্টে করছে, দেখতেই পাচ্ছ। আগের দিনকে ও কিন্তু সেরকম একটা মুভমেন্ট দেয়নি, নিফটি যতটা ভোলাটাইল ছিল ব্যাঙ্ক নিফটি কিন্তু ততটা ভোলাটাইল ছিল না ওর ওর রেঞ্জ হিসাবে, ঠিক আছে। ও কিন্তু একই জায়গাতে ট্রেড করে গেছে একটা পয়েন্টের ভেতরে। তো আমরা যদি ব্যাঙ্ক নিফটি এই জোনটা এবার ভেঙে দেয়, মানে এই 51,400 জোন যদি ভেঙে চলে আসে, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটিতেও আমরা একটা সেলিং প্রেশার দেখতে পারি। তাহলে এই মুহূর্তে ব্যাঙ্ক নিফটির তোমার সাপোর্ট জোন কোথায় আসছে? ব্যাঙ্ক নিফটির সাপোর্ট জোন কিন্তু এই জোনটা চলে আসবে, মানে 50,400 জোনটা, এই জোনটা কিন্তু ব্যাঙ্ক নিফটিতে একটা সাপোর্ট জোন হিসাবে এই মুহূর্তে কিন্তু কাজ করবে। আর এছাড়া ব্যাঙ্ক নিফটির যে রেজিস্ট্যান্স জোন সেটা কিন্তু এই 52,000-এর এই জোনটা, ঠিক আছে। 51,800 থেকে 52,000 এই জোনটা কিন্তু ব্যাঙ্ক নিফটির কিন্তু রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে, ঠিক আছে। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যেহেতু জায়গাটা অনেক বড়, অনেকটা পয়েন্টের ডিফারেন্স, প্রায় দেখো এখানে 51,700, মানে প্রায় 1,000-1,500 পয়েন্টের কাছাকাছি একটা কিন্তু জোন ব্যাঙ্ক নিফটির জন্য কিন্তু এই মুহূর্তে খুলে গেছে। হ্যাঁ, এবার ও যদি এই 51,400, 500, 480 বা 400 যদি ব্রেক করে দেয় ডিসিসিভভাবে, তাহলে কিন্তু পরের সাপোর্টে ও 50,500-তে আসবে, ঠিক আছে। তো ব্যাঙ্ক নিফটি নিয়ে বলে দিলাম। এবার চলো আমরা কিছু স্টক নিয়ে আলোচনা করি। দেখো আমি গত সপ্তাহে ভিডিও বানাতে পারিনি, কিন্তু আমি তোমাদের জন্য বাছাই করে রেখেছিলাম এই একটা স্টক, মানে একটা উইকলি ওয়াচ লিস্ট, যেটা 17 জুন থেকে 21 জুন পর্যন্ত একটা ওয়াচ লিস্ট আমি বানিয়ে রেখেছিলাম। এই ওয়াচ লিস্টগুলোতে তোমরা দেখলে অবাক হয়ে যাবে, আমি ভাবতে পারিনি এতটা মুভমেন্ট আসবে এই ওয়াচ লিস্টগুলোতে। কল্যাণ জুয়েলার্স আমি একটা টার্গেট রেখেছিলাম, যে এ দেখো আমি এখানে বাইও করেছি। কল্যাণ জুয়েলার্স কিন্তু গত সপ্তাহে ও কিন্তু এই 400-র কাছাকাছি ক্লোজিংটা দিয়েছিল, এইখানটায় ক্লোজিং দেয়। আমি গত সপ্তাহে এখানে ভিডিও বানাবো বলে এটা রেডিও করে রেখেছিলাম, কিন্তু আমি কোনো কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি। দেখতে পাচ্ছ কল্যাণ জুয়েলার্সের খুব সুন্দর একটা কিন্তু ব্রেকআউট এসে, এবং উইকলি চার্টেও কিন্তু ও লাইফ হাই যেটা ছিল সেটাকে কিন্তু ক্রস করে কিন্তু ও ক্লোজিংটা দিয়েছে, এবং ভলিউমও অনেক বেশি এসছে। তো কল্যাণ জুয়েলার্স কিন্তু নেক্সট উইকের জন্য দেখা যেতে পারে, ঠিক আছে। এক্ষেত্রে 439 যেহেতু আছে, ওই 475-78 একটা টার্গেট বা 500 টাকার টার্গেট কিন্তু আগামী সপ্তাহের জন্য আমরা রাখতে পারি, ঠিক আছে। 20 EMA-তে রয়েছে উইকলি চার্টে, প্লাস ওর আগের যে হাই ছিল সেটাকে ব্রেক করেছে সুন্দর। দেখো আগের হাইকের যে উইক ছিল সেটাকেও ব্রেক করেছে, ও কিন্তু সুন্দরভাবে কিন্তু এগোচ্ছে। তো কল্যাণ জুয়েলার্স কিন্তু আমরা দেখতে পারি আগামী সপ্তাহের জন্য। এছাড়া দেখো সিএসসি আমার অতটা ভালো লাগেনি এই সপ্তাহে, যদিও আগের সপ্তাহের ইয়েটা ব্রেক করেনি, তবু সিএসসি কিন্তু দেখা যেতে পারে, ও কিন্তু ঠিক জোনে কিন্তু ট্রেড করছে। সিএসসি যদি এই যে জোনটা আছে, মানে তোমার এই যে জোনটা আছে, এই জোনের ওপরে যদি ও ট্রেড করতে শুরু করে, তখন কিন্তু সিএসসিতে আবার একটা এন্ট্রি হয়, মানে তোমার এই জোনটাই যে 155 টাকা 76 পয়সা, এটা হাই কত আছে? 155 টাকা 70 পয়সা। হ্যাঁ, 155 টাকা 70 পয়সার ওপরে যদি সিএসসি ট্রেড করতে শুরু করে, তাহলে যে কিন্তু একটা ভালো মোমেন্টাম চলে আসবে। 155 টাকা 70 পয়সা আমি লিখে দিলাম এটা।
ঠিক আছে, এর উপরে যদি ও ট্রেড করতে শুরু করে তখন কিন্তু সিএসসিতে একটা ভালো মোমেন্টাম আমরা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা এবার একটু আইআরসিটিসি নিয়ে আলোচনা করি। দেখো আইআরসিটিসি কিন্তু মোটামুটি 20 EMA-তে রয়েছে, উইকলি চার্ট আমি দেখছি 20 EMA-তে রয়েছে, ভালো সাপোর্ট জোনে রয়েছে। এখান থেকে কিন্তু একটা বাইং হয়, এবং সেক্ষেত্রে যদি বাইং তোমরা করো, স্টপ লস কিন্তু ইমিডিয়েট স্টপ লস কিন্তু একটু নিচে আসবে, মানে এই জোনটায় চলে আসবে, তার মানে 986 জোন। ঠিক আছে, 986, 950 এই জোনটা কিন্তু ইমিডিয়েট রেজিস্ট্যান্স হিসাবে কিন্তু আইআরসিটিসিতে কাজ করবে। আমি এই ক্যান্ডেলের নিচটা করে দিচ্ছি, মানে ধরো এটা কত জোন আছে, 972 টাকা 60 পয়সা। তো ধরো এই জোনটাই সাপোজ 71 টাকা ধরো, এই জোনটা। হ্যাঁ, আর এবং আইআরসিটিসি কিন্তু বাই করতে পারো উইথ স্টপ লস 970, এই স্টপ লস রেখে কিন্তু বাই করা যেতে পারে। দেখতে পাচ্ছ এই যে সাপোর্টটা ও নিয়েছিল আগের বার, এই সাপোর্টটা কিন্তু ডিসিভাবে ও কিন্তু মেনটেন করেছে, এবং ও কিন্তু এই সপ্তাহে ওই সাপোর্টের ওপরেই কিন্তু ক্লোজিংটা দিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আইআরসিটিসি কিন্তু আমরা আবার একটা আপ মুভ দেখতে পারি, এবং এই যদি এই ক্যান্ডেলের হাই ক্রয় করে, মানে 1080-র ওপরে যদি চলে যায়, তাহলে কিন্তু আমরা আরও বড় মুভমেন্ট আইআরসিটিসিতে দেখতে পারি। সামনে বাজেটও আছে, রেলের জন্য বাজেট কিন্তু ভালো হতে চলেছে। চলো এবার পিটিসি ইন্ডিয়া। পিটিসি ইন্ডিয়া কিন্তু একদম সেম পজিশনেই রয়েছে। আমি যে মানে এই সপ্তাহে হয়তো একটু মুভটা নিচে দিয়েছে, তাহলেও কিন্তু 20 EMA-তে আছে, দেখতে পাচ্ছ সুন্দরভাবে। আগের যে সাপোর্ট, আগের যে রেজিস্ট্যান্স, সেটাকে এখন সাপোর্ট বানাবে। ঠিক আছে, এটা যেহেতু আগে এটা রেজিস্ট্যান্স ছিল, এটা ভেঙে ও উপরে গেছে, তো এটা এখন সাপোর্ট হয়ে গেছে। তো সাপোর্টে কিন্তু রয়েছে, বাই করা যেতে পারে উইথ 240 টার্গেট, এবং স্টপ লস থাকবে সেক্ষেত্রে এই 200 টাকার কাছাকাছি। ঠিক আছে, 200 টাকার নিচে, মানে আগের যে ক্যান্ডেলটা, আগের উইকের যে ক্যান্ডেলের লো, মানে তোমার 201 টাকা, মানে 200 টাকা স্টপ লস রেখে, এই জোনটায় স্টপ লস রেখে কিন্তু পিটিসি ইন্ডিয়াকে বাই করা যেতে পারে। ম্যারিকো নিয়ে কিছু বলার নেই, ম্যারিকো তো একটা নেগেটিভ নিউজ এসেছে, ওই জন্য ম্যারিকো একটু পড়ছে, আর ও 20 EMA থেকে অনেকটা দূরেও আছে, তো ম্যারিকো দেখার প্রয়োজন নেই, আমি এটাকে সরিয়ে দিচ্ছি। আচ্ছা, রেলটেল কর্পোরেশন, এটাকেও দেখতে পারো। দেখো আগের সপ্তাহের মুভমেন্ট কত সুন্দর এখানে দিয়েছিল, এবার এইটাকে ক্লোজ করেছে, ও কিন্তু সুন্দর 476, মানে ও এবার লাইফ হাইতে কিন্তু ক্লোজিং দিয়েছে। এটাকেও কিন্তু তোমরা দেখতে পারো ওয়াচ লিস্টে রেখে, আগামী সপ্তাহের জন্য কিন্তু বাই করা যেতে পারে উইথ স্টপ লস এই ক্যান্ডেলের একদম নিচে, মানে তোমার এই 420-420 টাকা এরকম একটা স্টপ লস থাকবে, সেই হিসাবে কিন্তু বাই করা যেতে পারে। ঠিক আছে, 414 টাকা, 414-15 টাকায় স্টপ লস রেখে বাই করা যেতে পারে। কোল ইন্ডিয়াও ঠিক আছে, মোটামুটি ও ঠিকঠাক মোমেন্টাম বজায় রেখেছে। আগের সপ্তাহের ক্লোজিংয়ের, মানে আগের সপ্তাহের লো ভাঙেনি, তো এই সপ্তাহে ও পজিশন বরকরার রাখছে। এবার দেখা যাক, কোল ইন্ডিয়া যেহেতু একটা সরকারি কোম্পানি, এটা নিয়ে একটু টেনশনের ব্যাপার আছে। ডেল্টা কর্প দেখো সুন্দর মোমেন্টাম, আমি এখানেই ভেবেছিলাম তোমাদেরকে বলবো, সেই একদম সুন্দরভাবে ও কিন্তু ডেল্টা কর্প কিন্তু মুভমেন্ট দিচ্ছে, ওর ভলিউমও কিন্তু এসছে সুন্দরভাবে, দেখতে পাচ্ছ RSI-ও উঠছে। তো এইটাকে কিন্তু বাই করা যেতে পারে 174 টাকা টার্গেট রেখে, স্টপ লস থাকবে 120 টাকায়, এখন চলছে 142 টাকায়। তোমরা এটাকে বাই করে দেখতে পারো। এই স্টকটা কিন্তু খুব ভালো, এবং এর কিন্তু মোমেন্টাম খুব বড়। হ্যাঁ, এটা কিন্তু অনেক 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 ওপরে কিন্তু দিতে পারে মুভমেন্টটা। তো 20 EMA-তেও রয়েছে, দেখতে পাচ্ছ সুন্দরভাবে। এটা কিন্তু 300 টাকা 400 টাকার টার্গেট কিন্তু আগামী 6 মাসের জন্য রেখে তোমরা কিন্তু বাই করতে পারো। হ্যাঁ, সো এটা দেখতে পারো আর একবার। আরও কিছু আছে, টাটা মোটরস, ফেডারেল ব্যাংক, এই মোটামুটি এই স্টপ লস আছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি রাষ্ট্রীয় কেমিক্যালটা নিয়ে বলি। রাষ্ট্রীয় কেমিক্যাল আমার টার্গেটে ছিল, দেখতে পাচ্ছ আমি রেখেছি এটাকে। দেখো সুন্দর মোমেন্টাম এখান থেকে সুন্দরভাবে এই সপ্তাহে প্রায় 13% মুভমেন্ট দিচ্ছে, ও লাইফ হাইতে যে ক্লোজিং দিয়েছে, ভলিউম দেখতে পাচ্ছ কী লেভেলে এসছে। তবে এই মুহূর্তে কি বাই করব না, এইটাতে কিন্তু এই মুহূর্তে এন্ট্রি করা যাবে না, কারণ 20 EMA থেকে অনেকটা উপরে চলে গেছে। এখানে গেছে ঠিকই, ও আবার যদি আসে এই লেভেলটায়, যদি আবার আসে, তখন কিন্তু একটা বাইং হয় এই লেভেলটায়। আর ও কিন্তু এই লেভেলে আসবে, এই 187 টাকা 190 টাকার কাছাকাছি এখানে আসলে ও যেহেতু ও রিট্রেস করবে, আর একবার রিট্রেস করেও কিন্তু আবার যেতে পারে। সেক্ষেত্রে যখন রিট্রেস করবে 20 EMA-টাও চলে আসবে কাছাকাছি, তখন কিন্তু বাইং হতে পারে। এখন বাই করব না আমরা, 190 থেকে 185 এই জোনটায় এটা কিন্তু বাই করা যেতে পারে রাষ্ট্রীয় কেমিক্যালস, 185 থেকে 190 এই জোনটায়। এখনই কিন্তু বাই করা যাবে না, এখন বাই করলে কিন্তু ফেসে যাওয়ার চান্সেস আছে। ঠিক আছে, তো চলো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। আরও কিছু কথা বলার আছে। চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটাকে। আমার একটা গ্রুপ আছে যেখানে আমি এই সমস্ত ব্যাপারে ডিসকাস করে থাকি। তো এই আমার ইসে গেলে, আমার যে চ্যানেল আছে, চ্যানেলে গেলে তোমরা দেখতে পারবে, এখানে আমার গ্রুপের পুরো ডিটেলস দেওয়া আছে, ক্লিক করে জয়েন করতে পারো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর তাছাড়া আরেকটা কথা যেটা আমি দেখাবো বলেছিলাম, আমার এই মাসের এখনও পর্যন্ত 22 দিন ট্রেড হয়েছে, সেই মাসের প্রফিট অ্যান্ড লস। তো চলো দেখিয়ে দিই।
দেখো এটা প্রফিট অ্যান্ড লস কনসোল আছে, আমি রিফ্রেশ করে দিচ্ছি একবারের জন্য। দেখো এটা আমি ফিউচার অপশানে ট্রেড করি, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আমি জুন মাসের 1 তারিখ থেকে আজকে 22 তারিখ, আমি রিফ্রেশ করলাম, দেখে নাও। এখানে কিন্তু এই মুহূর্তে এই বছরে এই মাসে কিন্তু প্রায় 1 লাখ টাকার মতন প্রফিট এসছে। মাত্র 6,000 টাকা আমি চার্জেস পে করেছি, 96,000 মতন প্রফিট এই মাসে। একদিন দেখতে পাচ্ছ, মাত্র একদিন আমার লস হয়েছে এই মাসে, তাও 226 টাকা। এটা লস বলে না, ঠিক আছে। ফিউচার অ্যান্ড অপশানে একটা মাস ধরে কন্টিনিউয়াসলি প্রফিটেবল থাকা, ইটস নট এ ম্যাটার অফ জোক। এর জন্য অনেক পড়াশোনার দরকার পড়েছে, হার্ডে ট্রাই করে 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 তবে কিন্তু আজকে এই জায়গাটা কিন্তু অ্যাচিভ করতে হয়েছে। আমি যদি গত মাসেরটাও দেখাই, দেখো 2 মাসের প্রফিট অ্যান্ড লস দেখতে পারবে। গত মাসেও আমার কিছু রেড ডেজ ছিল, কিন্তু এই মাসে কিন্তু আমার একটা মাত্র রেড ডেজ, তাও মাত্র 226 টাকা। তাছাড়া কিন্তু আমার কোনো রেড ডেজ নেই। দেখতে পাচ্ছ তো। অনেক চিন্তা ভাবনা করে কিন্তু ট্রেডিং করতে হবে। নলেজ ছাড়া ট্রেডিং করলে কিন্তু সে ফাঁসবেই লাইফে। এটা তো আমার একটা অ্যাকাউন্ট গেল, আরও একটা অ্যাকাউন্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো জুন মাস দেখতেই পাচ্ছ, জুন মাসে আমার প্রফিট দেখো, আমি এখানে পুরো ডিটেলস তোমাদের দেখিয়ে দিচ্ছি। মে মাসে আমার একটু লস ছিল, কিন্তু মে মাসের লস আমি কিন্তু এই মাসে কভার করে নিয়েছি। দেখতে পাচ্ছ মে মাসে দেখো, মান্থলি ভিউ আমি তোমাদের দেখাই, এটা হচ্ছে জুন মাস। দেখো এই যে দেখতে পাচ্ছ জুন মাস, প্রায় 1,59,000 টাকার মতন প্রফিট এই মাসে। এটা আলাদা একটা অ্যাকাউন্ট আমার, দেখতে পাচ্ছ আমার নাম দেয়া আছে। নেট প্রফিট লস কিন্তু প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি। মে মাসে আমার 1 লাখ টাকার মতন লস ছিল নেটে, তার আগের মাসে 1,25,000 প্রফিট ছিল। যাই হোক, এগুলো আমি আস্তে আস্তে এগোচ্ছি। আমি একটা জার্নাল মেনটেন করি, যে জার্নালে আমি আমার পুরো ডিটেলস আপলোড রাখি। সেখানে আমি জানুয়ারি মাস থেকে পুরো জার্নাল আপলোড করেছি, দেখতেই পাচ্ছ 1 তারিখ জানুয়ারি মাসের। সেখানে আমার 98,000 টাকা এক মাসে প্রফিট ছিল। আমার যেদিনকে লস হয় আমি সেগুলো কিন্তু আমি প্রত্যেকটা লস কিন্তু আমি লিখে রাখি, কেন লস হলো, কী লস হলো। ফেব্রুয়ারি মাসে দেখতে পাচ্ছ অনেক প্রচুর লস ছিল আমার, 68,000 টাকার মতো লস হয়েছিল ফেব্রুয়ারি মাসে। একদিনেই প্রায় আমার 60,000 টাকার মতন লস হয়েছিল ফেব্রুয়ারি মাস। আর আমার ম্যাক্সিমাম লসগুলো বৃহস্পতিবারে হতো, ম্যাক্সিমাম লস। দেখো আমার বড় বড় লস বৃহস্পতিবার, দেখো বড় লস বৃহস্পতিবার, ঠিক আছে। তো আমি বৃহস্পতিবারটা এখন খুব সাবধানে ট্রেড করি। দেখো 68,000 টাকা লস থার্সডে বৃহস্পতিবার, এটা মার্চ মাসে ছিল, ঠিক আছে। ম্যাক্সিমাম লসগুলো বড় বড় লস আমি বৃহস্পতিবারে করেছি। দেখো এখানেও এক্সপায়ারিতে 87,000 টাকা লস ছিল আমার একদিনে, আর প্রায় 50% ক্যাপিটাল নষ্ট হয়েছিল আমার। এটা এক্সপায়ারি ডে ছিল, যেহেতু বৃহস্পতিবার হলিডে ছিল, বুধবারে এটা কিন্তু হয়েছিল। ভিডিওটা জানি একটু বড় হয়ে যাচ্ছে, তো প্লিজ এগুলো দেখো, কারণ এগুলো আমি আমার নলেজগুলো শেয়ার করছি, কীভাবে একটা মানুষ লস থেকে লাভে পরিণত হতে পারে, তার প্রফিটেবল জার্নিটাকে কীভাবে এগিয়ে নিয়ে যায়, সেটা নিয়ে কিন্তু এখানে ডিসকাশন চলছে। দেখো মে মাসে আমি প্রচুর লস করেছি, প্রায় 1,53,000 টাকা আমার দুটো অ্যাকাউন্ট মিলে লস ছিল। আর যত এক্সপায়ারি ডেটগুলো দেখো, আমি কিন্তু লসে প্রত্যেকটা, দেখো 1,67,000 টাকা একটা দিনে লস হয়েছিল আমার এক্সপায়ারি ডেতে, ঠিক আছে। আমি তো আমার ভুলগুলো কিন্তু সব নোট করে রাখি সব সময়। এই মাসটা দেখে বুঝতে পারবে যে আমি কতটা লসে ছিলাম, ঠিক আছে। সেই লস কিন্তু এই মাসে পুরো রিকভার্ড হয়ে গেছে। মে মাসে আমার এত টাকা লস ছিল, জুন মাসে দেখো আমি এক্সপায়ারি আগে থেকে গ্রিন করে করে রেখে দিয়েছি। এটাও একটা এক্সপায়ারি ডেট ছিল, আমি এটা লিখিনি, দাঁড়াও লিখে দিই। এক্সপি দেখো এটাও এক্সপায়ারি ছিল বৃহস্পতিবার, যেহেতু দেখো আমি আগে থেকে এগুলোকে গ্রিন করে রেখেছি যে আমি এই সপ্তাহে আমি এই মাসে অন্তত প্রত্যেক বৃহস্পতিবার আমি যে করে হোক প্রফিটেবল থাকবো, 10 টাকা হলেও আমি প্রফিটেবল থাকবো, আমি লস করবো না। তার ফল দেখতে পাচ্ছ, এই মাসে দুটো অ্যাকাউন্ট মিলে আমার প্রায় 2,51,000 টাকার মতন কিন্তু প্রফিট চলে এসছে। এগুলো কিন্তু চার্জেস বাদ দিয়ে বলছি আমি, আমার ব্রোকারের চার্জেস সব বাদ দিয়ে আমি এখানে হিসাব করে লিখে রাখি। তার প্রমাণ দেখবে, দেখো এটা আমার ধানের অ্যাকাউন্ট আছে, 3730 টাকা দেখতে পাচ্ছ লেখা রয়েছে। এবার আমি ধানের অ্যাকাউন্টে যে আমি গতকালকের যেটা প্রফিট ছিল সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো 21 তারিখের যে প্রফিটটা, দেখো 21 তারিখ যদি আমি যাই, দেখো এরকম এখানে দেখছো 3730 টাকা নেট, ওভারঅল 4,511 আমি ব্রোকারেজ দিয়েছি, দিয়ে আমার 3730 টাকা নেট প্রফিট, ঠিক আছে। এটা হলো 21 তারিখ। আমি দেখো আমার সেখানে কিন্তু আমি 21 তারিখে 3730 টাকায় লিখে রেখে দিয়েছি, আমি কিন্তু ব্রোকারেজ ধরি না, ঠিক আছে। তো নেট প্রফিট অ্যান্ড লস কিন্তু আমার এটা। তো এইটা ছিল টোটাল আজকের ভিডিও। নলেজটা বুঝতে পারছো, ইফ ইউ লার্ন ইউ ক্যান আর্ন, এটাই আমার মেন মোটো। আমি আমার সব কিছু আমি আগে শিখি, তারপর আমি কাজ করি। তো এটা নিয়েই আজকের ভিডিও পুরো ছিল। তোমরা যদি পুরো ব্যাপারটা যেটা দেখালাম এরকম ওপেনলি প্রফিট অ্যান্ড লস কিন্তু কেউ শেয়ার করে দেখাবে না। আমি আমার লসটাও দেখালাম, আমি আমার প্রফিটগুলোও দেখালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই পর্যন্ত যদি তোমরা ভিডিওটা দেখে থাকো, প্লিজ একটা লাইক করে দিও ভিডিওটাকে। তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও।
আমি কি করে এইরকম এত বড় একটা জার্নিতে এগোলাম সেটাও কিন্তু আমি আমার এই ভিডিওতে ডিসকাস করেছি। ঠিক আছে, তো আজকের জন্য এটুকুনি থাকছে। ভালো থেকো তোমরা সবাই। আগামী সপ্তাহে তোমাদের সবার ট্রেড ভালো হোক এই শুভেচ্ছা সহ শেষ করছি আজকের ভিডিওটা। জয় হিন্দ, বন্দে মাতরম।